এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। না, ওটা এখন হয়নি, কিন্তু আমরা এমআইসি করে এটা করে দিচ্ছি। তারপর তার এমআইসি লাগবে না, তো ডাইরেক্টলি বিল্ডিং ডিপার্টমেন্টই করে দেবে। ওরা এসে গেলে স্পেশাল ভাবে আপনারা বিল্ডিং রুলসটা অ্যামেন্ড করার জন্য পাঠিয়েছি, নবান্নতে গেছে ওটা। ওইটাও হয়ে গেলে আমরা 6 মাস ওখানে নগরায়ণে টাঙানো থাকবে, ক্লেমস এন্ড অবজেকশনস হবে, তারপর আমরা ওটাকে করে ক্যাবিনেট করে আইন করব। কিন্তু যতক্ষণ না হচ্ছে, আমরা আমাদের একটা স্পেশাল পাওয়ার আছে, আমরা এই বিল্ডিং আসলে আমরা সেগুলোকে এমএমআইসি করে দিয়ে, এমএমআইসির কিছু রিল্যাক্সেশন পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে করে আমরা এমএমআইসিতে এটা করছি। যেদিন এটা এসে যাবে আর এমএমআইসির দরকার হবে না, ওই বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে ওটা হয়ে যাবে। সেটা হচ্ছে রাস্তার ভিতের উপরে নির্ভর করছে, কেউ 2 তলা, কারো 3 তলা, যতটা রাস্তার ভিত থাকবে তার উপর। এফআইআর তো বিল্ডিং এর জায়গা অনুযায়ী হয় না, তার উল্টো দিকে রাস্তা অনুযায়ী হয়। এই যে রক্ষণাবেক্ষণের কাজ 14 দিন ধরে চলছে, কারণ ফার্নেস গুলো সারাতে গেলে আগে 3 দিন লাগে ওটা ইয়ে করতে, মানে মানুষ কাজ করবে, হাত দেবে, সেটার জন্য 3 দিন লাগে ঠান্ডা করতে। তারপর তার মধ্যে কাজ শুরু হয়, তারপর সেই কাজ, এগুলো তো বার্নিং এ যে ব্রিক্স তার কাজ হয়, সেই সব কাজগুলোকে করে অনেকগুলো ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে রিপ্লেস করে ঠিকঠাক করে তারপর আবার 2 দিন লাগে হিট দিতে, তারপর দেখতে হয় যে ট্রায়ালে ঠিক আছে কি, তারপর সেটাকে পাবলিক ইউজের জন্য নেওয়া। প্রপার্টি দিয়ে দেওয়া বা এটা আমি খুব সিরিয়াস এটা ব্যাপার। এটা একটা 58 না 58 ডেমোনার রোড, একটা মাদার প্রিমিসেস, তার একটা বিশাল ট্যাক্স বাকি আছে। তার মধ্যে একটা আনঅ্যাসেসড ওটাকে দেখিয়ে একটা ছোট প্রিমিসেস করে সেটা একটা আলাদা করে মিউটেশন হয়ে গেছে। সুতরাং এটা কে করেছে, কারা করেছে, কি বেসিসে করলো, এটা টোটাল ইনকোয়ারি আমি মিস্টার ধেবল জৈন, আমাদের মিউনিসিপাল কমিশনার, তাকে করতে বলেছি। আর যদি দেখা যায় এটার মধ্যে কোনো ইললিগাল হয়েছে, তাহলে এটা ভিজিলেন্স পর্যন্ত পাঠানোর জন্য সেই অফিসার যেখানেই থাকুক, তার যদি রিটায়ারও করে যায়, তার যাতে পেনশন বন্ধ হয়ে যায়। সবার যে লিগাল ডিপার্টমেন্ট আছে, সেখানে যারা, আমরা একটা জিনিস বারবার করে বলেছি, আমাদের মিউনিসিপাল কমিশনারকেও বলেছি, উনিও একটা বার করেছেন যে যে লিগাল ডিপার্টমেন্ট আছে তারা কেসের আগে, আজকে কালকে কেস, আজ রাত্রিবেলা কোনো অফিসারকে মানে আমার ডিপার্টমেন্ট খুঁজে পেলাম হবে না, আমাদের লিগাল একটা ডিপার্টমেন্ট আছে, আগে সেই ডিপার্টমেন্টকে জানাতে হবে অমুক ডেটে আমার কেস আছে, তার সাথে সিটিং করতে হবে, সিটিং করে পুরো হোমওয়ার্ক করে তারপরে সেই কেসে অ্যাপিয়ার করবে। আপনাকে দাঁড়ানোর জন্য ফিস দেওয়া হয় না, কেসটা লড়ার জন্য ফিস দেওয়া হয়। তাহলে সেই লড়ার ফিসটা দিতে গেলে কেসটায় কি আছে আপনাকে জানতে হবে। আই উইল স্পিক নেক্সট ডে স্যার বলে আপনার বিলটা হয়ে গেল সেই দিনে, সেটাতে হবে না, তাহলে তাদের বাদ দিয়ে দেবো প্যানেল থেকে। আগের থেকে ইন অ্যাডভান্স জানাতে হবে, ডিপার্টমেন্টের সাথে বসতে হবে, ডিপার্টমেন্টেরও দায়িত্ব হচ্ছে কোন দিন কি কেস আছে জানা, এবং সেই অনুযায়ী কেসগুলো লড়ে যাতে প্রত্যেকটা কেস আমরা জিতি সেইটা দেখা। আমি দাঁড়িয়ে গেলাম আর গভর্নমেন্টের এগেনস্টে কেস করা মানেই, মানে গভর্নমেন্ট হোক বা আমাদের কর্পোরেশন হোক, মানে হারা নিশ্চিত, তাহলে কেস করবো না, যে কেসটা হারবো সেটা করবো না। আমি যদি কেস করে থাকি, আমি করবো না, আমি জানি আমি হেরে যাবো, করবো না। প্রশ্ন এখানে যে এতদিন ধরে ট্যাক্সের পয়সায় যাদের বেতন হচ্ছে, তারা যদি ইনএফিসিয়েন্ট হয়, ইন ফেভার অফ কলকাতা পুরসভায় যদি তারা এই ধরনের নীরব দর্শক হয়ে থাকে কোর্টের মধ্যে, তাহলে যেটা মিসইউজ হচ্ছে, তাহলে এদেরকে কি চেঞ্জ করা হতে পারে? না, চেঞ্জ করা হতে পারে না। আগে আমি দেখে নেবো রেকর্ড, সত্যি সত্যি কি আছে না আছে, সেই বেসিসে আমি টক টু মেয়রে তো আপনাকে সব আমার অ্যাডমিনিস্ট্রেশন বলবো না, কিন্তু আমাকে এটা সিরিয়াসে, যেটা পাবলিকেরও জানা হচ্ছে, যে আমরা আমাদের এফিসিয়েন্সি লেভেল কতটা বাড়াবো, প্লাস এফিসিয়েন্সি লেভেল মানে আমাদের সব দিক দিয়ে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় একটা কোনো ডিসিশন নিতে অফিসাররা ভয় পায়,
তখন অফিসাররা ইনসিস্ট করে এটা কোর্টের ঘাড়ে দিয়ে দেয় যদি চান। জরিমানা জারি করে একটা ভালো সাজেশন দিয়েছেন উনি। আমরা এটাকে বিবেচনা করছি, যদিও আমাদের এটা আইনে আছে এই যে জরিমানা করা রোড নিউসেন্স। যেরকম ধরুন আপনি পানের পিক ফেলে দিচ্ছেন, ফক করে রং হলো মা ফ্লাইওভার, পানের পিক ফেলে দিচ্ছেন, এগুলো হচ্ছে যেরকম যতত্রত পেচ্ছাপ করে দিচ্ছেন। তারপরে যদি ব্যবসা থাকে আপনি যে জিনিসপত্রগুলো বাইরে ফেলে দিচ্ছেন। কর্পোরেশনের দায়িত্ব না যে আপনি খাবারের দোকান করবেন, আপনার বাড়ির সামনে আপনার ঘরের সামনে প্রত্যেকটা খাবার দোকানের সামনে একটা করে বিন দেওয়া, এটা আপনাকে কিনতে হবে, কিনে আপনার দায়িত্ব যেটা নিয়ে আমার কম্প্যাক্টার পর্যন্ত ফেলে দেওয়া। সুতরাং সেটা যারা করবে না তাদের ফাইন হবে নিশ্চিত হবে। বলেন যে না এটা করা উচিত মনে করেন, তাহলে আপনি করুন। তার জন্য ফাইল রেডি করতে হবে, খাটতে হবে, তার যুক্তি দিতে হবে, দিয়ে তা হায়ার অথরিটিতে পাঠাতে হবে। আর যদি মনে করেন না এটা অন্যায়, তাহলে একদম লড়াই করে কোর্ট পর্যন্ত আপনাকে সেটা লড়তে হবে। দুটো জিনিস, একটা হচ্ছে সামাজিক ন্যায় দেওয়ার কর্তব্য আমাদের প্রত্যেকের। সেই সামাজিক ন্যায় যখন আমরা দিতে পারি না তখন লোকে কোর্টে যায়। সুতরাং সামাজিক ন্যায় দিতে গেলেও আমাদের অনেক অফিসার আছে যে জানেনি, তাদের জানা হবে, তাদের জানা উচিত যে ফাইলটা কিভাবে করবে, যাতে পরবর্তীকালে আমার উপরে ঘাড়ে না আসে। ধরুন আপনারা জমি একটা মিউটেশন করতে হবে, না যে ঝামেলা আছে আবার কে ঘাড়ে পড়বে না, আপনি পুরোটা দেখে নিন, পুরোটা চেইন ডিড দেখে নিন, দেখে নিয়ে যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে আপনি ওপরওয়ালাকে পাঠানো না, এই চেইন ডিড দিয়ে গেছি আমার এইটা মনে হচ্ছে, সে একবার দেখে নিন, 3 বার চেক হোক, তারপর তো একটা পাবেন। যদি না পারেন এখান দিয়ে প্রত্যেকটা কেস যে আমরা হারি, তার মানে কোর্টের কাছে আমরা একটা থাপ্পড় খেয়ে সেই কেসটা করব। সামাজিক ন্যায় না বলে মানুষ কোর্টে যাচ্ছে, কোর্টে যাবে কেন? আমরা তো ট্যাক্সটা নিচ্ছি পরিষেবা দেওয়ার জন্য, উকিলের ফিস দেওয়ার জন্য তো নয়। তাহলে উকিলের ফিস দিচ্ছি কেন? আমাদের কিছু কিছু নিজস্ব অপদার্থতার জন্য। সাধারণ মানুষ ওখানে অভিযোগ করছে যে বেআইনি বাজি কারখানা, তা সত্ত্বেও তাদেরকে হুমকি দেওয়া হবে। এটা আমার জানা নেই, এটা নিশ্চিতভাবে হায়ার অথরিটি দেখবে। কারণ একটা বাজি কারখানা এত কিছু করার পরে যদি, আমি জানি না একটা লাইসেন্স আছে কিনা, কিন্তু যদি লাইসেন্স না থাকে তাহলে তো নিশ্চিতভাবে অন্যায় হচ্ছে। দিদিমণি বারবার বলেন মুখ্যমন্ত্রী যে গ্রিন বাজি হাব তৈরি করা, কিন্তু তারপরেও ওই গ্রিন বাজি হাব তো হচ্ছেই না, বলতে বেআইনি বাজিটা না অনেকগুলো জায়গায় গ্রিন বাজি হাব হয়েছে। এবার কি কোন জায়গায় এটার কি হয়েছে আমার ঠিক জানা নেই, তবে অনেক জায়গায় কিন্তু গ্রিন বাজি হাব হয়েছে। এইবারই ধরুন কালী পুজো আমরা প্রচুর গ্রিন বাজিও করতে দেখেছি, কিন্তু 100% এটা আমাদের স্টেটের অন্য স্টেট থেকে আসছে জানি না, তবে 2-1টা বোমও ফাটে। এবং তারপরে তিনি কাজ শুরু হয়ে গেল। যে বিরোধীরা এতদিন ধরে সমালোচনা করতেন তাদের মুখে কি বলবেন? দেখেন, দুটো জিনিস হয়, আপনি বিরোধিতা তৃণমূলের সাথে করছেন না বাংলার সাথে করছেন। তৃণমূলের সাথে বিরোধিতা করা বিরোধীদের ধর্ম হওয়া উচিত, যে আমাকে ক্রিটিসাইজ আপনি করুন, কিন্তু যদি আপনি বাংলার প্রোগ্রেসের বিরোধিতা করেন, অর্থাৎ তার মানে আপনি বাংলার ভালো চান। এই যে অ্যাডভার্স পাবলিসিটি যেটা হচ্ছে সেটাকে মিথ্যে বলা, অ্যাডভার্স পাবলিসিটি, সেটাকে কি হয়, সেটা বাংলার বিরোধিতা হচ্ছে। এটা ডিস্টিংক্ট করা উচিত যে পার্টির বিরোধিতা কি আর স্টেটের বিরোধিতা কি। প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত যে স্টেটের বিরোধিতা আমি করব না, বাংলার বেশ। দেহতা পাঁচামি আমি সারা জীবন থাকবো না, কিন্তু আজ থেকে 100 বছর বাদেও বাংলা উপকৃত হবে। তাই দেহতা পাঁচামির বিরোধিতা করা মানে বাংলার প্রোগ্রেসের বিরোধিতা করা। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, যেটা আমি জানি অন্তত অনেক কষ্ট করে অনেক বিরোধিতার মধ্যে দিয়ে তিনি মানুষকে কনভিন্স করে, আদিবাসী সমাজকে কনভিন্স করে তাদের চাকরি বাকরির ব্যবস্থা করে দিয়েছেন। কম্পেনসেশন উনি ওখানে যা দিয়েছেন এটা একটা রেকর্ড দিয়ে তাদের কনভিন্স করে কাজটা করেছেন। এখানে কোনো বিরোধিতা নেই, সবাই মিলে আমরা ভালোভাবে এটা করছি। তাই মুখ্যমন্ত্রী একমাত্র এটার কৃতিত্ব দিতে পারে। উচিত তো, উচিত
উচিত। অনুপ্রবেশের থেকেও উচিত হয়েছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওখানে। মানুষ বেঁচে থাকতে পারবে না। আমি শিল্পী, আমার বাঁচার অধিকার নেই। আমি হিন্দু, আমার বাঁচার অধিকার নেই। এটা হতে পারে? যেরকম এখানে যোগীর এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমি গেছি আমার ভক্তি ভরে ডুব দিতে, সেখানে আমি মরে যাব, আমার হিসেব থাকবে না। দুটো জায়গায় অন্যায় হচ্ছে। আর বাংলাদেশে তো প্রচন্ড হবে অন্যায়। জাতির পিতা বলা হতো, সেই জাতির পিতা ছি ছি, এটা হয় নিঃস্বাদ করে দেওয়া হলো। হয়। এই সিমিলার দেখেছিলাম ত্রিপুরায়, লেনিনের মূর্তি ভাঙছে বিজেপি, আর এখানে দেখলাম মুজিবুর রহমানের ভাঙছে। আরে মুজিবুর রহমান হতে তোর বাংলাদেশ হতো, এত লাফালাফি করতে পারতিস? তোমার যদি না পছন্দ হয় অন্য মানসিকতা, তুমি ওই মিউজিয়ামে তালা মেরে দাও। এটা তালিবানি রাজত্ব হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যারা এটা বিরোধিতা করেছে, সেই শিল্পী, অভিনেত্রী, প্রত্যেককে গ্রেফতার খুব করা হচ্ছে। অন্যায় হচ্ছে। মানে আমি বলছি আপনাকে, আমাদের যেহেতু আমাদের ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বলা উচিত না, কিন্তু বাঙালি হিসেবে আমরা প্রত্যেকে ব্যথিত। তার কারণ ওটা আমাদের কাছে, বাংলাদেশ আমাদের কাছে একটা কালচারাল হাব ছিল, আর আজকে হয়ে গেছে যে হাব অফ ক্রিমিনালস, হাব অফ হুলিগানস, তাতে পরিণত হয়েছে। এবং অপদার্থ ইউনিট সরকার বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। উচিত হলো যে ভারতের ইমিডিয়েট ইন্টারফেয়ার করা। পাশের দেশের উপর অত্যাচার হচ্ছিল বলে তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বার খুলে দিয়েছিলেন এবং মানুষের সহায়তা এসেছিলেন। গুঁড়িয়ে দিত পাক সেনা, মেরে ফেলে দিত যদি পাশে গিয়ে ভারত না দাঁড়াতো। মানবিকতার স্বার্থে ভারত দাঁড়িয়েছিল। আমরা অর্ধেক রুটি খেয়ে ওদের অর্ধেক রুটি খাইয়েছি, মানে আমাদের বাবা ঠাকুর দাদা। আর আজকে তাদের যা অবস্থা দেখে সত্যি সত্যি দুঃখ হয়। ভারতের প্রধানমন্ত্রী ডিভিশন বলছি, আর কদিন পরে তো রাজ্য বাজেট পেশ হবে, তারপর আমাদের পুরসভার বাজেট আছে। কিন্তু এই যে এবারে যে কেন্দ্রীয় বাজেটকে অনেকে কল্পতরু বলছে, কিন্তু সাধারণ কজন মানুষ 50,000 টাকা মাসে মাইনে পাইছে, ট্যাক্স ছাড় দিলে এই হাজার, তারা কি ঠিক? আপনি কি বলেন? একটা জিনিস আগেও আমি বলেছিলাম, আজও আপনি, যে আমাদের যেভাবে ইনফ্লেশন হচ্ছে, যেভাবে দিনকে দিন টাকার দাম কমছে, আর একটা দিন আসবে যখন আমরা ঠোঁয়ায় করে বাজার নিয়ে আসবো আর বস্তায় করে টাকা নিয়ে যেতে হবে। ইন্ডোনেশিয়ার মতন অবস্থা হয়ে দাঁড়াবে, আর্জেন্টিনা, ইন্ডোনেশিয়া। সুতরাং এখানে এখন আর ওই টাকার কোনো দাম নেই। আপনি মুদ্রাস্ফীতি চেক করতে পারছেন, আপনি বেকারত্ব আটকাতে পারছেন। এই লালিপপ খালিয়ে কোনো লাভ আছে? 1 লক্ষ টাকা মাইনে কজন পায়? কজন পায় ভারতবর্ষে? বরং আপনার উচিত ছিল যে রোজগার বাড়িয়ে ট্যাক্স নেটওয়ার্কটাকে আরো বাড়ানো, রোজগার বাড়ানো, এমপ্লয়মেন্ট বাড়ানো, মানুষের বৃদ্ধি বাড়ানো। শুধু কয়েকটা কর্পোরেটকে আপনি বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, বিরাট উন্নতি হয়েছে ভারতবর্ষে। কয়েকটা কর্পোরেট, তারা কোটি কোটি টাকা রোজগার করেছে, তাদের বৃদ্ধি একটা, কারো 500%, কারো 2000% বৃদ্ধি হয়েছে। কিন্তু সাধারণ মানুষের বৃদ্ধি কোথায়? তার প্রমাণ হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি, তার প্রমাণ হচ্ছে টাকার ভ্যালু কিভাবে কমে যায়। এগুলো যত ওখানে অরাজকতা বাড়বে তত এখানে তার এফেক্ট পড়বে। বললাম, এটা ইমিডিয়েটলি ভারত সরকারের ইন্টারফেয়ার করা উচিত এবং বর্ডার টোটাল সিল করে দেওয়া উচিত। ভারতবর্ষের বর্ডারগুলোকে একেবারে সিল করে দেওয়া উচিত। বিএসএফ কে আরো অ্যাক্টিভ করা উচিত। শুধু দিল্লির থেকে বাতেলা দেওয়া না, অ্যাক্টিভ করা উচিত। ওই ডিভার্সিক ফোর্সের মুখ্য প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন রাজ্যসভায়, অত্যন্ত নিন্দনীয়।
ভারতের প্রধানমন্ত্রী হিন্দু মুসলমান করবে? আমি এডুকেশনের কথা বলেছিলাম, তাতে আপনারা সবাই ক্রিটিসাইজ করেছিলেন। মুসলিমদের এডুকেশনের কথা বলেছিলাম, উল্টো করা হয়েছিল আমার এটাকে। আর দাঁড়িয়ে থেকে একটা প্রধানমন্ত্রী সে এরকম ভাবে হিন্দুর কথা বলতে পারে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার প্রধানমন্ত্রী উনি, কোনো জাতির নয়, কোনো ধর্মের নয়, এটা বোঝা উচিত তার। কিন্তু এখানে প্রতিবাদ করবেন না, কারণ আপনাদের চ্যানেলে স্যাটেলাইট লিঙ্ক কেটে যাবে। আমরা এখন একটা হোর্ডিং লাগাচ্ছি, বাংলায় লাগিয়েছি, এরপরে ইংলিশে লাগাবো আর হিন্দিতে লাগাবো, যে আপনার শহর আপনি পরিষ্কার রাখুন, যত তেত্র থুতু ফেলিবেন না, পিক ফেলিবেন না, শহরকে নোংরা করিবেন না। না, এই যথাযথ প্রস্রাব করা এবং পিক ফেলা থেকে আরম্ভ করে নিউসেন্স ক্রিয়েট, যেগুলো মুখ্যমন্ত্রী ওই বিষয়টা নিয়ে বলেছেন যে একটা কঠোর আইন আনতে হবে। তাহলে কি এতদিন ছিল না এটা? না, আইন ছিল সবকিছু তো আর মুখ্যমন্ত্রী মানে নিশ্চয়ই জানেন, কিন্তু খেয়াল থাকে না। এটা আইন ছিল, এটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। মন্ত্রিসভা এটা অ্যাক্ট করে দিয়েছে, আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে, যেটা হচ্ছে যে গাড়ির থেকে মানে ইন্ডিভিজুয়াল লোকের ওপরে ফাইন ছিল, কিন্তু গাড়ির থেকে মুখ বাড়িয়ে পিক ফেলে দিল গাড়ির ওপরে। তো আমি তো জানছি না গাড়ির মধ্যে কে আছে। রাস্তায় আপনি পেচ্ছাপ করছেন, আপনাকে পেছন দিয়ে পুলিশ ধরলো ঘাপ করে, কিংবা আপনি পিক ফেলছেন সেখানে ধরলো, কিন্তু গাড়ির থেকে পিক ফেললো সেটা তো ধরতে পারছেন। তাহলে গাড়ির ওপরে যাতে ফাইন হয় সেই জন্য আমরা একটা অ্যামেন্ডমেন্ট আনছি।